নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অভিনেত্রী, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প অভিনেত্রী। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য কঠোরভাবে। স্যার স্যার হ্যাঁ, রেডি হয়ে গেছে সেট, আপনি আসতে পারেন। ও, সেট রেডি? হ্যাঁ স্যার, আপনি আসুন। আচ্ছা শঙ্করবাবু, আজকে আমার অপোজিটে কে আছে? আজকে তো স্যার নায়িকা নেই, আজকে আছে প্রতিমা দেবী। সেটা আবার কে? আরে বয়স্ক একজন মহিলা, ওনার আপনার মায়ের রোলে অভিনয় করবে। আজকে আপনি বেডে শুয়ে থাকবেন, আপনি তো কোমার পেশেন্ট। তা আপনার মা আপনাকে জোরে জোরে ডাকবে, বুকের ওপরে হাত দিয়ে বাড়ি মারবে, মানে ন্যাচারালি যেরকম হয়ে থাকে মায়েরা সন্তানদেরকে বিছানায় শুয়ে থাকতে দেখলে ঠিক যেই রকম অ্যাটিটিউড করে সেই রকম। আমার বুকে টুকে আবার লাগবে না তো? আরে না না স্যার, কি যে বলেন। তাই প্রতিমা দেবী কি সেটে নতুন? না না, উনি বহু পুরনো একজন অ্যাক্টর। সংসার আর সন্তান সামলাতে গিয়ে সব ছেড়ে দিয়েছিলেন, আবার কামব্যাক করেছেন বলতে পারেন। আরে বাহ, তাহলে তো অভিজ্ঞতাপূর্ণ মানুষ, কাজ করে অনেকটা আনন্দই হবে আমার। হ্যাঁ স্যার, মনে তো হয়। আসুন স্যার, আসুন। সেটে এসে প্রথমবার রণজয় প্রতিমা দেবীকে দেখল। বছর 42-এর মহিলা, দেখতে এক সময় সত্যিই খুব সুন্দরী ছিলেন। মাথার চুলগুলো কোঁকড়ানো, সেগুলোকে এখন হিট দিয়ে দিয়ে সোজা করা হচ্ছে। সিঁথিভর্তি সিঁদুর নেই, কপালে টিপও নেই, হাতে শাঁকা পলাও নেই। পরনে সাদার মধ্যে আকাশি রঙের পাড় বসানো শাড়ি, ম্যাচিং ব্লাউজ। মেকআপটা এমন করে দেওয়া হচ্ছে যেন সন্তানের চিন্তায় খুবই বিধ্বস্ত একজন মানুষ। সত্যি ওনার চোখ মুখটা বসা, সত্যি নাকি আদপে মেকআপ, খুব একটা বুঝতে পারে না রণজয়। সেটে নিজের কাজ বুঝে নিয়ে বেডে চুপচাপ শুয়ে পড়ে। আজ 7 দিন হলো কোমার পেশেন্টের অভিনয় করতে করতে কোমর পিঠ ব্যথা হয়ে গিয়েছে। কবে যে স্ক্রিপ্ট রাইটারের লেখা চেঞ্জ হবে, আরও বিছানায় ঠেলে উঠে বসতে পারবে, সেটাই দেখার বিষয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে অভিনয় শুরু হয়ে গেল এবং প্রতিমা দেবী নিজের মুখস্থ করা স্ক্রিপ্ট অনুযায়ী পর পর বাক্যগুলো ব্যবহার করতে শুরু করলেন। বাবু, বাবু ওঠ, বাবু, বাবু তুই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারিস না বাবু, ওঠ, তুই আমার সব, ওঠ বাবু ওঠ বলে সেই কি চোখের জল। একটু বেশি গ্লিসারিন দিয়ে ফেলেছিলেন, তাই ওনার চোখ থেকে নির্গত জলের ধারা একসময় রণজয়ের গালে এসে পড়ে। ইস, কাট 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 কাট, কি করলেন প্রতিমা দেবী? সব কি ভুলে গিয়েছেন নাকি? ও সরি, বুঝতে পারিনি। রণজয় উঠে বসে, জিজ্ঞেস করে তার প্রডিউসারকে, কি হলো, ব্যাপারটা কি হলো? আমি তো ঠিকঠাকই। আরে না না স্যার, ওই চোখের জল আপনার গালে পড়েছিল। আপনি এই সিনটা কেন কাট করলেন? যেই মা সিরিয়াসলি তার সন্তানের প্রতি এতটা ভালোবাসা দেখায়, সেই মা কি আর ভেবেচিন্তে চোখের জল ফেলবে? কোথায় কোথায় পড়বে, গালে পড়েছে, বরং আপনার এই সিনটা পাবলিক বেশি খেত। সরি স্যার, আর একটা টেক। হ্যাঁ ঠিক আছে, তবে ব্রেকের পর। হ্যাঁ হ্যাঁ। রণজয় যা বলে তাই, কারণ রণজয়ের বাবা আদিত্য মোহন চোপড়া এই পুরো সেটের মালিক এবং উনি সবটার ভার বহন করছেন। টিভিতে সিরিয়ালটা প্রত্যেক দিনই হয়, আর নতুন একটা ফিল্মের জন্যে সই করেছে রণজয়। প্রতিমা দেবী মেকআপ রুমে গিয়ে বসলেন, বেশ হাঁপিয়ে গিয়েছে। রণজয় এমনিতেই চনমনে স্বভাবের ছেলে, নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় করতে তার বেশ বেশ ভালো লাগে। নমস্কার। নমস্কার, তুমি রণজয়? হ্যাঁ, আমি আদিত্য মোহন চোপড়ার একমাত্র বংশ। জানি তো, তোমার অনেক বই দেখেছি,
অনেক সিরিয়ালও দেখেছি। আরে এইভাবে আমায় লজ্জা দেবেন না, আপনাকে দেখে আমার বেশ ভালো লাগছে। আমি প্রতিমা বলে হাতটা আগিয়ে দেয় প্রতিমা। রণজয় বুঝতে পারে নমস্কারের যুগ চলে গিয়েছে। এখন হাতে হাত রেখে হ্যান্ডশেক করে তবেই নিজেদের মধ্যে বন্ধুত্বটাকে শক্তপোক্ত করতে হয়। হ্যাঁ, আপনাকে দেখে বেশ ভালো লাগছে আমার। আমারও। তা বলছি, আমি অভিনয়টা ছেড়েছি আজ বছর 20 হলো, ওই আমার মেয়েটা হওয়ার পর। তারপর থেকে আর এখানে খুব একটা যাতায়াত করা হয় না, সেই কারণেই। ও, আপনার মেয়েও আছে? সেও নিশ্চয়ই আপনার মতোই সুন্দরী হবে। ইস, কমপ্লিমেন্টটা করে ফেললাম বলে আবার আমায় খারাপ ভাববেন না। হে বাবা, কেন? সুন্দর জিনিসের কদর সবাই করে বলে হাসলেন প্রতিমা দেবী। রণজয় লক্ষ্য করল প্রতিমা দেবীর ঠোঁটের ওপরে কালো তিল আছে এবং সেইটা বেশ চকচক করে উঠল। দাঁতের পাটি সুন্দর পরিপাটি করে বসানো এবং ঝকঝকে তকতকে। হাসলে ওনার বাঁ গালে টোল পড়ে। বয়সের কারণে কিছুটা রূপ লাবণ্য ঝরে গেলেও সম্পূর্ণভাবে কিন্তু ঝরে যায়নি। এখনো শরীরের অনেকটা অংশই বেশ সৌন্দর্যে ঠাসা। বসো না। না না, ওই সেট তৈরি হয়ে গিয়েছে তাই। আচ্ছা, তাহলে দেখা হবে এখন। বাই দ্য ওয়ে, আপনার ফোন নাম্বারটা নোট করে নাও। ফোন নাম্বারটা নোট করে নিল রণজয়। আবার সেট সাজানো হলো, প্রতিমা দেবীকে ডাকা হলো এবং একই রকমভাবে রণজয় শুয়ে পড়ল। সিরিয়ালে বহুদিন পরে এই যে অভিনয় করছে যে নায়ক, তার মায়ের আগমন ঘটেছে। সিরিয়ালটা শুরু হয়েছিল এরকম ভাবে, নায়কের জীবনে কেউ নেই, রথের মেলায় হারিয়ে যাওয়ার মতো কেস। কিন্তু মা ফিরে এসেছে সংবাদপত্রে ছেলের ছবি দেখে। ছোটবেলায় হারিয়ে যাওয়া ছেলেকে কি করে যে সিরিয়ালে চট করে খুঁজে পাওয়া যায়, এইসব অবশ্য ভাবার বিষয় আমার নয়। আজকে সেট থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছে। সকলেই চলে গিয়েছে, রণজয় তখনও বেরোয়নি। সে তার গ্রিন রুমে বসেছিল। সমস্ত পোশাক আশাক চেঞ্জ করে মেকআপ তুলে যখন সে বেরোলো, তখন দেখলো প্রতিমা দেবীও ওনার ব্যাগটাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পরনে ধূসর রঙের শাড়ি, কালো রঙের ব্লাউজ, হাতে শাঁখা পলা, সিঁথিতে সিঁদুর কিছুই নেই। তাহলে কি ফুললি মেকআপের অবস্থাতেই বাড়ি ফিরছেন? এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আপনি একাই বাড়ি যান? হ্যাঁ, একাই তো যাই। মেয়ে তো এখানে থাকে না, মেয়ে লন্ডনে পড়াশোনা করছে। আর তোমার কাকা গত হয়েছেন বছর 3 হলো। বলতে পারো মেয়ের পড়াশোনা করার খরচটা চালানোর জন্যই আমার আবার অভিনয়ে নামা। একটা কথা বলবো? হ্যাঁ। আমরা দুইজনই অভিনয় করি, আপনি আর আমি দুইজনই। সুতরাং এখানে কিন্তু ওই কাকি কাকিমা এইসব সম্পর্কটা ঠিক চলে না। এখানে প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু। নিহাত একটু বয়সে বেশি হলে দিদি সম্বোধন করতে পারি। ও, তোমার যেটা ইচ্ছে তাহলে সেটাই করো। কিন্তু আমার আপনাকে দেখে এভারগ্রিনই মনে হচ্ছে। আমি আপনাকে নাম ধরে ডাকতে পারি, আপনার যদি কোনো আপত্তি না থাকে? না না, আপত্তির কি আছে? তাহলে চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। এ বাবা, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? তাছাড়া তুমি যাবে উত্তরে, আমি যাব দক্ষিণে। আমাদের দুইজনের বাসস্থান আলাদা, কিন্তু লক্ষ্য তো এক। মানে দুইজনের লক্ষ্যই সিরিয়ালটা খুব ভালোভাবেই চলুক। তাছাড়া আপনার অভিনয় আমার খুব ভালো লেগেছে, আসুন না আমার সঙ্গে। অনেকটা জোর জোরাজুরি করার পর প্রতিমা দেবী রণজয়ের সঙ্গে গাড়িতে উঠতে বাধ্য হলেন। রণজয় তার পাশের সিটেই ওকে বসালো। রণজয়ের কোনো ড্রাইভার নেই, সে একাই নিজের গাড়ি ড্রাইভ করে। বেশ ভালোই তো গাড়ি চালাও। হ্যাঁ, বাবাই শিখিয়েছে। তোমার বাবা এখন কোথায় আছেন? বাবা তো এখানে থাকেন না, উনি এখন বিদেশে। তাছাড়া মা আছে। চলুন না আমাদের বাড়ি একদিন, গিয়ে একটু আলাপ পরিচয় করবেন। সে যাবক্ষণ, এখনো তো সময় ফুরিয়ে যায়নি। আমি ঠিক বুঝলাম না। মানে তোমার সঙ্গে যখন আলাপ হয়েছে তখন ঠিক যাব। দাঁড়াও দাঁড়াও, আমার বাড়ি চলে এসেছে। রণজয় দেখে বিরাট বড় তিলোত্তমা নগরীর একদম অন্তঃস্থলে ছোট্ট একটা ঘরে বাস করেন এত সুন্দর একজন অভিনেত্রী। এক চালার একতলা বাড়ি। দেখে মনে হচ্ছে না ভেতরে রুমের সংখ্যা খুব একটা বেশি। আপনার এইটা বাড়ি? হ্যাঁ, বিয়ের পরে এখানেই এসে ওঠা। হো, আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? ইস, কথায় কথায় তোমাকে তুমি বলে ফেললাম। আরে ঠিক আছে ঠিক আছে,
আমি ভেবেছিল অভিনয় করি বলে প্রচুর টাকা ইনকাম করি, অনেক বড় বাড়িতে থাকি, তাই তো। হ্যাঁ, ওই আর কি। না না, আমি এইরকমই সাদা মাটা থাকতেই ভালোবাসি। আচ্ছা, ভেতরে যাবে তো? এসো। আরে না না। এ বাবা, কেন? তুমি সৌজন্যতার খাতিরে আমাকে পৌঁছে দিলে, এবার আমি তোমাকে যখন অনুরোধ করছি তখন আসাটাও তো তোমার উচিত। হ্যাঁ ঠিক, একদম ঠিক। তাছাড়া বাইরের ওয়েদারের অবস্থাও খুব একটা ভালো না। এসো, একটু চা কফি খেয়ে তারপরে যেও। আচ্ছা ঠিক আছে। রণজয় লক্ষ্মী ছেলের মতো প্রতিমা দেবীর কথা অক্ষরে অক্ষরে পালন করল। প্রতিমা দেবী ঘরে তালা খুলে তাকে ভেতরে বসতে বলে। বসো, আমি রান্নাঘর থেকে আসছি। একা মানুষ থাকি, তাই বেশি রুমের প্রয়োজন হয় না। এই একটাই আমার থাকার ঘর, পাশে রান্নাঘর আর ওইদিকে টয়লেট আছে। ও আচ্ছা আচ্ছা। তুমি হাত মুখ ধোবে? হ্যাঁ, ধুলে একটু ভালোই হয়। তাহলে এসো আমার সঙ্গে। প্রতিমা দেবীকে অনুসরণ করতে করতে রণজয় লক্ষ্য করে প্রতিমা দেবীর নিতম্বটা বেশ ভারী। দেখে মনে হচ্ছে মাংসপেশি এখনো সবটা কুঁচকে যায়নি, টান টান ভাব আছে একটা। এসো এখানে। এই যে। টয়লেটের দরজাটা খুলে দিয়ে প্রতিমা দেবী চলে গেলেন রান্নাঘরের দিকে। রণজয় সেখান থেকে লক্ষ্য করলো রান্নাঘরের বেসিন থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত পরিষ্কার করে তারপরে চা বসালেন তিনি। ইতিমধ্যেই বাইরে গুরু গুরু মেঘের গম্ভীর গর্জন। রণজয় ভাবে, ইস, বাড়িতে চলে গেলেই ভালো হতো, শুধু শুধু এই মহিলাকে একা একা এতটা ডিস্টার্ব করলাম। হয়েছে? হ্যাঁ, আমার চাও রেডি। এসো ভেতরে এসো। ভেতরের ঘরে গিয়ে বসলেন দুইজনে। ঘরে টিভি আছে, একটা শোকেস আছে, একটা ছোট্ট খাট আছে, ড্রেসিং টেবিল আছে, একটা আলমারিও আছে, আর চৌকির তলায় দুটো বাক্স আছে। দেখতে পেয়েছে রণজয়। বলল, এইটাই কি আপনার ঘর? মানে আপনি এইখানেই মেয়ে নিয়ে? না না, ওই সময় তো আমরা গড়িয়ায় থাকতাম। মেয়েকে বিদেশে পাঠানোর জন্য ওইখানকার ঘর বাড়ি বিক্রি করতে হয়েছে। তাছাড়া এইটাও আমার শ্বশুরেরই ভিটে, এখানে এসে উঠেছি। আমার স্বামীর তো আর কোনো ভাই বোন ছিল না, তাই শ্বশুরমশাই মৃত্যুর পরে, মানে আগে, এইখানেই জমি জায়গা সব ওর নামে লিখে দিয়েছে। ওনার মৃত্যুর পর আমরা এখানে এসে উঠেছি। ও আচ্ছা আচ্ছা। চা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। আমি বরং উঠি, হ্যাঁ, রাত হয়ে গিয়েছে। এ বাবা, এখনই উঠবে কেন? বাইরে বৃষ্টি পড়ছে। আমি একটু খিচুড়ি রান্না করি। রণজয় এবার বুঝতে পারছে এই মহিলা ইচ্ছাকৃতই ওকে আটকে রেখেছে এবং যেতে দিচ্ছে না। তাহলে কি এই মহিলার অন্য কোনো মোটিভ আছে? রণজয় কিন্তু ওই ধরনের ছেলে নয়। সে মনে মনে গুঞ্জনাকে ভালোবাসে। রণজয়ের থেকে বয়সে 5-6 বছরের ছোট হবে, তবে খুব মিষ্টি মেয়ে, পড়াশোনা করছে, দেখতেও বেশ সুন্দরী, গায়ের রংটা পরিষ্কার, আর সব সময় সাদামাটা থাকা ওই মেয়েটাকে রণজয় ভুলতে পারে না। এই তো বছর 2 আগেই রণজয়ের বন্ধুর সাথেই এক বিয়ে বাড়ির পার্টিতে প্রথম দেখা হয়েছিল গুঞ্জনার সাথে। বন্ধু রাঘবের বিয়ে হয়েছিল তানিয়ার সঙ্গে। তানিয়ারই বান্ধবী ছিল গুঞ্জনা। গুঞ্জনার পোশাক, গুঞ্জনার চলন সবটাই ফিদা হয়ে গিয়েছিল রণজয়। নিজের পরিচয়টা না দিয়েই আলাপ করেছিল গুঞ্জনার সাথে। তখন রণজয়ের পসরাও ফিল্ম ইন্ডাস্ট্রিতে অতটা ভালোভাবে হয়নি। সিরিয়ালে রোল করতো ঠিকই, কিন্তু অভিনয় খুব একটা ফোটাতে পারতো না বলে পাবলিকলি ওর প্রশংসাটা খুব একটা প্রকাশিত হয়নি। তাছাড়া অভিনয় প্রকাশ করতে বা ফুটিয়ে তুলতে না পারলে সবার কাছে লাভার্সের সঙ্গে হেটার্সও হয়ে উঠতে হয়। হাই। হ্যালো, আমি রণজয়। রণজয়? রণজয় মানে আদিত্য মোহন চোপড়ার। এই কি বলছিস? ও টিভি দেখে না। মানে ও হলো বই পড়ে, বই। তোর নামে কি কোনো বই টই আছে? ধ্যাৎ, এসব যে কি বলো রাঘবদা, আপনাকে না আমি ঠিক চিনতে পারলাম না, মাফ করবেন। কথাটা বলেই গুঞ্জনা হাঁটা লাগিয়েছিল। ওর পরনে ছিল কালো রঙের শিফন শাড়ি আর লাল রঙের স্লিভলেস ব্লাউজ, ছোট্ট কালো একটা টিপ, হাতে কাঁচের চুড়ি লাল কালো মিশ্রিত, গলায় ছিল একটা চকচকে লাল রঙের লকেট সহ একটা রুপোলি রঙের হার, আর কানেও ম্যাচিং করে দুল। খুব সুন্দর লাগছিল, কিন্তু চোখে ওই পাওয়ারের চশমাটা ওর সমস্ত সাজকে মাটি করে দিয়েছিল। কিরে, ভাগিয়ে দিলি কেন? ভাগিয়ে দিলি বলতো? আরে বাবা, তুই যার সঙ্গে যেচে আলাপ করতে গেছিস সে তোর মুখটা সিরিয়ালে কোনো দিন দেখেনি।
ও কোনোদিন টিভি দেখে না, তাছাড়া ওর বাড়িতেও পছন্দ করে না। ও পড়তে ভালোবাসে। শুনলাম কয়েক বছরের মধ্যেই চাকরি বাকরিও হয়ে যাবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাই? সত্যি বলছিস? হ্যাঁ। আর তুই শুধু শুধু ওর দিকে হাত বাড়াচ্ছিস। ওই মেয়ে তোর দ্বারা পড়বে না। আমি কি তানিয়ার আগে কম চেষ্টা করলাম? তানিয়ার পাশেই দাঁড়িয়েছিল ওর বর রাঘব। তানিয়া কনুয়ের গুঁতো দিয়ে বলল, খুব না? হ্যাঁ। তানিয়ার মুখে রাগ ফুটে উঠল। রাঘব তানিয়ার গাল দুটো চিপে দিয়ে বলল, আরে জোকস করছিলাম। হ্যাঁ, আপনি জান না রণজয়দা, গুঞ্জনা খুব ভালো মেয়ে, আমার বন্ধুদের মধ্যে সবার ওপরে, আর চরিত্রও খুব স্বচ্ছ। তবে প্রেম হয়তো করতে পারবেন না, তবে আলাপচারিতার মাধ্যমে বন্ধুত্বটা বজায় রাখতেই পারেন। ওটা করা যেতেই পারে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। রাঘব বলল, দেখ তাহলে চেষ্টা চরিত্র করে, যদি পারিস। রাত ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গেই রাঘব আর তানিয়ার আহার আদি কমপ্লিট হবার পর ওদের দুইজনকে বেডরুমে পাঠানোর জন্যে বাড়ির থেকে তাড়াদা লাগানো শুরু হয়। একে একে সব বন্ধুরা তখন পাতলা হচ্ছে। গুঞ্জনাও দাঁড়িয়েছিল রোডের মোড়ে গাড়ি ধরবে বলে, কিন্তু রাত তখন প্রায় 12:30-1টার কাছাকাছি। কে পৌঁছে দেবে? রণজয় নিজের গাড়িতে করে তখন বাড়ির মোড়ের সামনে নামিয়ে দিয়েছিল ওকে, যদিও তারপরে আর কোনো পরিচয় হয়নি। এরপর 6 মাস যাবার পর হঠাৎ করেই গুঞ্জনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। রণজয় অ্যাকসেপ্ট করে। জানতে পারে গুঞ্জনা চাকরি পেয়েছে, এই শহরে থাকে না, এখন দেখাও করতে চায় না। আরও কদিন পরে চাকরিতে ভালো ইনক্রিমেন্ট হলে তারপর। যদিও মাঝে মধ্যে ভিডিও কলে কথা হয়, দেখা হয়, তবে ফোনে কি আর একটা মানুষকে অতটা ভালোভাবে স্পষ্টভাবে উপলব্ধি করা যায়? কি ব্যাপার, কোন দিকে মন রয়েছে? হ্যাঁ? হঠাৎ করে প্রতিমা দেবীর কণ্ঠস্বরে ঘোর কেটে ইহজগতে ফিরে আসে রণজয়। বলে, না না, আসলে একটা কথা চিন্তা করছিলে বুঝি? হ্যাঁ। আমি খিচুড়ি চাপিয়ে দিয়েছি। এ বাবা, কেন এসব কেন করতে গেলেন? আরে আমি বাড়ি যাব, তাছাড়া মা চিন্তা করবে। কিচ্ছু চিন্তা করবে না, তুমি তো আর কচি ছেলেটি নও। রাত্রিবেলা বাড়ির বাইরে থাকলে মা চিন্তা করবে, বরং মেয়ে সন্তান হলে মায়েদের চিন্তা বেশি। বেটা ছেলেদের নিয়ে আবার ভয় কিসের? রণজয় স্মিত হাসলেও প্রতিমা দেবীর কথা বার্তা চাল চলন ওর ঠিক ভালো লাগছে না। কোনো রকমে দুটো মুখে দিয়ে যখন ও বেরোতে যাবে, তখন প্রতিমা দেবী ওর হাত দুটো টেনে ধরলেন, বললেন, দাঁড়াও, তোমায় বাড়ি বইয়ে খাওয়ালাম, তোমায় এত আদর যত্ন করলাম, বিনিময়ে তুমি আমায় কিছু দেবে না? রণজয় এইবার বুঝতে পারে ওনার আসল মোটিভটা। এই আপনাদের মতো মেয়ে ছেলেগুলোর জন্যই আমাদের ইন্ডাস্ট্রির এত বদনাম। কি চান আপনি? হ্যাঁ, কত টাকা চাই আপনার? টাকা নয়, একটু আদর চাই। কি? আমি আপনার ছেলের বয়সী, আপনি আমাকে? বারে, ছেলের বয়সী বললেই হলো। আমার এই কচি যৌবনটা রগড়ানোর কেউ নেই। মরে গেছে উনি কতগুলো বছর, এতগুলো দিন ধরে উপসী হয়ে ঘুরে বেড়াচ্ছি। দাও না একটু পুরুষালী ছোঁয়া, দাও না প্লিজ, এসো না কাছে। বুকের আঁচলটা সরিয়ে দিলেন প্রতিমা দেবী। ইতিমধ্যেই সেটে যে কাপড়টা পরেছিলেন সেটা উনি পরিবর্তন করে ফেলেছেন। এখন ওনার পরনে রয়েছে ডিপ লাল রঙের শাড়ি, যেইটা সাধারণত বিধবা মানুষরা চট করে পরে না। কালো টিপ আর তার সাথে বেশ মানানসই হেয়ার কাট, দেখতে অপূর্ব মোহময়ী লাগছে। দেখুন, আপনি এইভাবে আমাকে কিন্তু উত্তেজিত করতে পারেন না। এগুলো কিন্তু খুব খারাপ। আমি কিন্তু পুলিশে খবর দেবো। আহা, শোনা আমার, ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এসো না, ফাঁকা ঘর, ফাঁকা বিছানা, তাছাড়া আমার কি এমনই বা বয়স? একটা বাচ্চা জন্ম দিয়ে কি আমার সব কিছু খুইয়েছে নাকি? হ্যাঁ, মেয়ে এখন আসবে না, সে সুদূর বিদেশে, বরটা মরে ভূত হয়েছে, আমাকে দেখাশোনার কেউ নেই। সেটে গিয়ে কম লোকের সঙ্গে লাইন মারার চেষ্টা করলাম নাকি, কেউ পাত্তাই দেয় না, আমার শরীরের ডাকে কেউ আসে না। তুমি এসোই না, দেখো না, বিছানায় তোমায় সুখে ভরিয়ে দেবো সোনা, এসো প্লিজ, এসো। রণজয়ের ইচ্ছে করছিল সপাট একটা চড় মারতে, কিন্তু ফকটিয়া যদি এইসব পাওয়া যায় তাহলে কেউই বারণ করে না।
রণজয় মুখের মধ্যে অসম্ভব ঘৃণা নিয়ে হাতটাকে এক ঝটকায় সরিয়ে দিল ওই মহিলার। বলল, কত টাকা চাই আপনার? বের করে দিচ্ছি। দেখুন, আমি একজনকেই ভালোবাসি, তাকে ছাড়া আমি কাউকে স্পর্শ করতে পারবো না। তাছাড়া ও বাবা, আমার সোনা জেগে রয়েছে, অথচ মুখে ফুটফুটানি। হ্যাঁ, বলে প্রতিমা দেবী রণজয়ের দুই উরুর মাঝখানে নির্দেশ করলেন। রণজয় নিজেও কিছুটা লজ্জা পেয়ে গেল এবং ঘাবড়ে গেল। কোনো কোনো সময় শরীর সায় দিলেও মন সায় দেয় না, এমনই একটা অবস্থা হয়েছিল রণজয়ের। পার্থিব স্পর্শে শরীর জেগে ওঠাটা খুব স্বাভাবিক, কিন্তু কোনো কিছু ভোগ করার আগে তার দেখনাইটাকেও পছন্দ করতে হয়। এছাড়া রণজয় মনে মনে তো গুঞ্জনাকে পছন্দ করে এবং ভালোবাসে। ওদের মধ্যে রীতিমতো মোবাইলে চ্যাটিং হচ্ছে। গুঞ্জনা জানিয়েছে এই বছর পুজোতে সে ফিরে আসবে এবং এই বছর অগ্রহায়ণেই বিয়ে করবে। কিন্তু গুঞ্জনার একটিই দাবি, ওর জব ওকে ছাড়তে বলা চলবে না। আর রণজয়কেও তার নিজের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গুঞ্জনার জন্য বেরিয়ে আসতে হবে না। অর্থাৎ কাজের জায়গায় দুইজনেই নিজেদের কাজ ওয়াকিবহাল রাখবে, এইটাই ওদের মূল উদ্দেশ্য। রণজয় গুঞ্জনাকে দেখে তার বাড়ির লোকের সাথে কথাবার্তা বলে এটাই বুঝেছে যে বাবা মা দুইজনেই রাজি। গুঞ্জনা মেয়েটাই এমন, তাই তো গুঞ্জনার ঠিকুজি কুষ্টি না জেনেই তার সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছিল রণজয়। রণজয়ের অজান্তেই তার প্যান্টের জিপ ধরে এক টান মারলেন প্রতিমা দেবী এবং বললেন, বাবা, সোনা তো বেশ সুন্দর। কি করছেন এগুলো? ছাড়ুন, ছাড়ুন বলছি। কিন্তু ওইটা শোনার আগেই প্রতিমা দেবী সেটা হস্তগত করেছেন এবং ওনার মুখবিবরে প্রবেশ করিয়েছেন। এরপরে রণজয়ের নিজের আর করার কিছুই রইল না। প্রতিমা দেবী হাত ধরে ওকে যেইভাবে নিয়ে গেল সেইভাবেই ও শোবার ঘরে প্রবেশ করল এবং এক টানে খুলে ফেলল প্রতিমা দেবীর পরনের কাপড় থেকে সমস্ত পোশাকের আবরণ। তারপর নিজে বেআব্রু হয়ে ওই ফাঁকা বিছানার ওপরে শুরু করলো দানব নৃত্য। ঘেমে গিয়েছে রণজয়, তার সঙ্গে প্রতিমা দেবীও। এক চিলতে কাপড় নেই শরীরে, অথচ শরীরের কম্পনেও যেন বাতাসেও মৃদু মৃদু ধ্বনি তুলেছে। একটা অসম্ভব রকমের ভালো লাগা তৃপ্তি ছড়িয়ে পড়েছে প্রতিমা দেবীর শরীরের প্রত্যেকটা কোনায় কোনায়। কিন্তু রণজয় সর্বস্বটুকু দেওয়ার পর বুঝতে পারে তার ভুল কাজ। সে তাড়াতাড়ি করে উঠে প্যান্টের জিপ আটকে যখনই নামতে যাবে তখনই প্রতিমা দেবী হাত ধরে টেনে বলল, এ কি, টাকা দিয়ে গেলে না? শরীর দিলাম। সত্যি আপনি যে কি ছিনাল মেয়ে ছেলে। সে যাই বলো না কেন বাবু, টাকা আমার লাগবে। বলেছি না, মেয়েটা বাইরে পড়াশোনা করছে, ওর জন্যে আমার টাকা দরকার, আর সেই টাকা যেভাবেই হোক আমাকে অ্যারেঞ্জ করতেই হয়। তা আপনি কি রোজই একটা একটা করে নতুন নতুন পুরুষকে ধরে নিয়ে আসেন? আরে না না, তুমিই তো বাপু আজকে যে যে আমার সঙ্গে আলাপ করে বাঁশটা খেতে গেলে। কেন করলে বলো? তোমার বোঝা উচিত ছিল এটা ফিল্মের জগৎ। এই জগতে সকলেই অভিনয় করে চলেছে, সবাই পাকা অভিনেত্রী। নিন নিন। পকেটে যে কটা 500 টাকার নোট ছিল সব কটা ছুঁড়ে ফেললো প্রতিমা দেবীর মুখের ওপরে। ওর নগ্ন শরীরের ওপরে পাতলা চাদর দিয়ে ঢাকা। সেইভাবেই উঠে টাকাগুলোকে নিয়ে গন্ধ শুকে প্রতিমা দেবী বললেন, আবার এসো কিন্তু, খিচুড়ি না, এবার চিকেন ডাক বাংলো করে খাওয়াবো। নিকুচি করেছে আমার। শোনো, তাই বলে কিন্তু সেট থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার ফোন দিয়েছো না, তোমার শরীরের গোপন তিলটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। রণজয় ঘুরে তাকায়, বলে, কি দেখেছেন আপনি? দেখেছি তোমার নিতম্বের জরুলটা, ওটা কিন্তু। ওফ! রণজয় সত্যি বিধ্বস্ত। ঘর থেকে যখন সে বেরোয় তখন ঘড়িতে রাত 2:30। হাতে ফোনটা নিয়ে দেখে মা কমসে কম 500 বার ফোন করেছে। ইস, এবার মাকে কি জবাব দেব? মাকে ফোনটা করার সঙ্গে সঙ্গেই মা উদ্বেগের সঙ্গে জিজ্ঞেস করলেন, খিরে বাবু, কোথায় তুই? এই তো মা, ফিরছি। দেরি হলো এত? ওই সেটে আসলে। কিন্তু তোর সেটে তোর বাবা ফোন করেছিল, তোর বাবা কত চিন্তা করছে। একই মানুষটা বাইরে, হাই প্রেশারের রুগী, তুই তো জানিস। মা প্লিজ, আমার মানসিক পরিস্থিতি ভালো নেই, ফোনটা রাখো। মা ফোন রেখে দেবার সঙ্গে সঙ্গে গুঞ্জনার মুখটা রণজয়ের চোখের সামনে ভেসে ওঠে। ইস, মেয়েটা
মেয়েটা ওকে কত ভরসা করে, বিশ্বাস করে, নিজে বাইরে রয়েছে, অথচ রণজয় এখানে থেকে গুঞ্জনার ভরসার জায়গাটাকে এইভাবে নষ্ট করে দিল। আচ্ছা, যদি কোনোদিন এই প্রতিমা দেবী এসে ওর গোপন সেই চিহ্নের কথা বলে দেয়, তখন তখন কি হবে? ভাবতে পারে না রণজয়। ঠিক তখনই একটা চলন্ত ট্রাক এসে রণজয়ের গাড়িটাকে সজোরে ধাক্কা মারে এবং গাড়িটা গিয়ে সোজা একটা বট গাছের সঙ্গে বাড়ি খায়। দিন 7 পরে রণজয়ের অবস্থা এখন ভালো। ভাগ্যিস ওই মুহূর্তেও রাস্তা দিয়ে কোনো পথচারী হেঁটে গিয়েছিল, যে দেখতে পেয়েছিল রণজয়ের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট অবস্থায় থাকতে। অবশ্য সেই ব্যক্তির সঙ্গে পুলিশ দেখা করেছে এবং তাকে ধন্যবাদও জানিয়েছে। এখন কেমন আছেন? ভালো আছি। আপনার মা বাবা আপনার সঙ্গে দেখা করবে বলে বাইরে অপেক্ষা করছে, পাঠিয়ে দিন। এতদিন পরে ডাক্তার নিশ্চিন্ত হয়েছেন। প্রায় 4 দিন সত্যি সত্যি কোমায় ছিল বেচারা, মাথায় চোট পেয়েছে মারাত্মক। কেমন আছিস বাবা? মা সত্যি সত্যি কান্না করে দিয়েছে। মায়ের চোখের জল রণজয়ের মুখে, নাকে, গালে সব জায়গায় লেগে গিয়েছে। এমনকি অসুস্থ অবস্থাতেও মায়ের বুকের সেই গন্ধটা, ছোটবেলায় যে গন্ধের জন্য সন্তান পাগল হয়ে থাকে, সেইটাতেও মা একেবারে জাপটে ধরে রেখেছে। ছাড়ো, ছেলের স্যালাইন খুলে যাবে। কিচ্ছু হবে না, আমার গন্ধে আমার ছেলে ঠিক ভালো হয়ে যাবে। কি গো, কত করে বলেছি তোমার ব্যবসার কাছে ওকে নাও, এসব ফিল্মি দুনিয়া আমার ভালো লাগে না। আদিত্যবাবু বললেন, হ্যাঁ, আমি কথা বলেছি প্রডিউসার শঙ্করলাল মোহনের সঙ্গে। তোমার আর সিরিয়াল আর ফিল্ম করে কাজ নেই। তুমি আমার সঙ্গে বিদেশ চলো, সেখানে গিয়ে ব্যবসা করবে, আর এখানকার ঘর বাড়ি সব বেচে পড়তে দিয়ে আমিও চলে যাব। কিন্তু বাবা, গুঞ্জনা? হ্যাঁ হ্যাঁ, সেও তো এসেছে তোমার সঙ্গে দেখা করতে। কই, মেয়েটা কোথায় গেল? এ কি, আপনি এখন উঠবেন না স্যার, খবরদার, ডক্টর বললেন। না হলে রণজয় নিজেই উঠে যাচ্ছিল। আপনার ওঠা বারণ, অন্তত 3 মাস পুরো রেস্টে থাকবেন। মারাত্মক কোমা থেকে আপনি বেঁচে এসেছেন। সত্যি আপনার ফ্যান ফলোয়ার্স যথেষ্ট। হাসপাতালের বাইরে ভিড় হয়ে গিয়েছিল আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে। সব থেকে বেশি কান্নাকাটি করছিল ওই যে লাস্ট যে এপিসোডটা দেখলাম, আপনার মায়ের ভূমিকায় অভিনয় করা মানুষটা, কি যেন নাম? হ্যাঁ হ্যাঁ, প্রতিমা দেবী। বাবারে বাবা, এমন বুক চাপড়ে কান্না করছিলেন যেন সত্যি পেটের ছেলে আপনি। অসম্ভব ঘৃণা প্রকাশ করলো রণজয়, যদিও কাউকে সেটা বলে বোঝাতে পারল না। এই তো গুঞ্জনা। গুঞ্জনা কান্না করতে করতে এসেছে। কেমন আছো? কি দরকার ছিল? রণজয়ের বাবা মার সামনেই গুঞ্জনা সবকিছু ভুলে গিয়ে রণজয়কে জাপটে ধরে কান্নাকাটি করছে। বাবা মা যেহেতু ওকে পছন্দ, তাই বললেন, চলো আমরা বাইরে গিয়ে বসি। হ্যাঁ বাবু, ভালো করে কথা বল। দেখো মা, তোমার ভালোবাসাকে ফিরে পেয়েছো, আঁকড়ে ধরে রাখো দেখি আঁচলের তলায়, কোথাও ছাড়বে না। হ্যাঁ, হেসে দিয়েছিল গুঞ্জনা। রণজয় বলল, কেমন দিলাম? দেখা তো করতেই চাইছিলে না, এখন কেমন লাগছে? অসভ্য, দুষ্টু, এমন করে কেউ কষ্ট দেয়? হ্যাঁ, ওই ড্রাইভারকে আমি কি করবে? হ্যাঁ, যেই কি করবে বলল, সঙ্গে সঙ্গে ওর হাত দুটো ধরে বুকের মাঝখানে টানতে গিয়ে রণজয় টের পেল ওর বুকেও খুব ব্যথা। কি মশাই, লাগলো তো? হ্যাঁ, পাঁজরেও বোধহয় ব্যথা লেগেছে। 1 সেকেন্ড দাঁড়াও, আমার মাকে ডেকে নিয়ে আসি। মা, মা, কি বলছো? তখন থেকে দেখা করবো না? কেন দেখা করবে না? রণ তোমায় দেখলে খুশি হবে। তোমার মা বাইরে? হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। হাঙ্গামা করে মাথায় তুললো গোটা ইন্ডাস্ট্রিকে। মায়ের ওই চিৎকার চেঁচামেচিতেই তো পুলিশ বেশি করে তৎপর হলো। আর তোমার সঙ্গে যে ট্রাক ড্রাইভার ধাক্কা মেরেছে, সেই ট্রাকটাকে আটক করেও ফেলেছে এত শিগগিরই। না হলে পুলিশের কাছে আবার এত তৎপরতা কবে দেখলে তুমি? আর বিশেষ করে রোড অ্যাক্সিডেন্ট রাতের অন্ধকারে, যেখানে কোনো মোটিভই নেই, প্রমাণই নেই। তুমি দাঁড়াও, মাকে ডেকে নিয়ে আসছি। রণজয়ের একটু একটু করে ভয় হচ্ছে। হাঙ্গামা করে পুরো ইন্ডাস্ট্রিকে মাথায় তো তুলেছে প্রতিমা দেবী, তাহলে কি উনি? যা ভাবনা তাই কাজ। প্রতিমা দেবী মাথা নিচু করে রণজয়ের সামনে দাঁড়িয়ে। আমার মা প্রতিমা দেবী, উনিও তো অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো রণজয়? লাস্ট যে এপিসোডটা দেখলাম কোমায়, সেখানে আমার মাকে দেখে আমি বিরাট অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে অবশ্য মা বলল বাবার জমানো সমস্ত টাকা পয়সা ফুরিয়ে গিয়েছে,
আসলে আমার চাকরির কথাটা আমি মাকে আগে থেকে জানাইনি, ভেবেছিলাম এবার পুজোয় এসে সবটা বলবো। আর মা যে আমায় টাকাগুলো পাঠাতো সেগুলো আমি ব্যাংকেই রাখতাম ডিপোজিট করে। কিন্তু এইরকম যে পরিস্থিতি, আসলে আমাকে যদি বলতো মা তাহলে আগেই বলে দিতাম। মা, আলাপ করো, তোমার হবু জামাই রণজয়। প্রতিমা দেবী মাথা তুলে তাকাতে পারলেন না। নিচু হয়ে হাত দুটো জোর করে নমস্কার করেই ঘর থেকে বেরিয়ে গেলেন। আর ঠিক তখনই দেখা হলো আদিত্য মোহনের সঙ্গে। আরে এই তো প্রতিমা দেবী, আপনি তো মায়ের রোলে অভিনয় করেছিলেন। আরে আসুন আসুন, আপনার তো আমার ছেলের জীবনে ভূমিকা অনেক। প্রতিমা দেবী চাইছিলেন না, তবুও ওনাকে নিয়ে যাওয়া হলো। আরে রণরে, যেমন অভিনয় করেছে ওইখানে তেমন দেখিয়েছে বাইরে। অবশ্য বাইরের তো অভিনয় কিনা বলতে পারবো না, ওনার জন্যই কিন্তু পুলিশ এত তৎপর হয়েছে। তো চিকিৎসার প্রতি এত রাততাইয়ের প্রতি এতটা মনোযোগ দিয়েছে, ধরেও ফেলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাঁড়ান। পকেট থেকে চেক বার করলেন আদিত্য মোহন। সঙ্গে সঙ্গে রণজয়ের হাত দুটো চেপে ধরে বলে, বাবা কি করছো? গুঞ্জার মা উনি। ও সে হোক, তাই বলে কি অর্থ দিয়ে আমি ওনাকে ছোট করছি নাকি? এটা ওনার পুরস্কার, উনি যেরকম সাহসিকতা দেখিয়েছেন তার পুরস্কার। আপনি এইটা নিন। দেখুন, আমার ছেলের জীবনের প্রতি আপনার একটা বড় ঋণ রয়েছে। অর্থ দিয়ে সেই ঋণ শোধ করা যায় না জানি, আর সেই কারণেই গুঞ্জনাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে গিয়ে আপনার সঙ্গে আমরা সম্পর্কটাকে পাকাপোক্ত করে রাখতে চাই। আপনার মেয়েকে দেবেন আমার ছেলের সঙ্গে? দেখুন, ছেলে অভিনয়টা খুব একটা ভালো করে না, তবে এখন আর অভিনয় না রেখে আমি চাইছি বিজনেস জগতেই নিতে। চেকটা নিন। নিন না দিদি, বললেন রণজয়ের মা। শত অনিচ্ছা থাকতেও হাতে চেকটা তুলে নিতেই রণজয়ের ভেতরে একরাশ ঘৃণা আবার ফুটে উঠল, এবং চেকটা নিয়েই প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেলেন উনি। 1 মাস পর রণজয় সুস্থ এবং স্বাভাবিক হয়েছে, যদিও ইন্ডাস্ট্রিতে সে আর যায় না। সেই সিরিয়ালটা বন্ধ হয়ে গিয়েছে। প্রডিউসার এখন অন্য সিরিয়াল করছেন। টেলিকাস্ট করে বলে দেওয়া হয়েছে সেই সিরিয়ালটা বন্ধের কারণ। রণজয় এখন মাঝে মধ্যে সেটে গিয়ে ঘুরে আসে। ওর চোখ দুটো প্রতিমা দেবীকে খুঁজে বেড়ায়। কিছুদিন হয়েছে গুঞ্জা আবার বিদেশে ফিরে গিয়েছে। পুজোর আগে আসবে, একসাথে মিলিত হতে এবং বিয়ের পিড়িতে বসতে। বাড়িতে তাই নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে। তাছাড়া গুঞ্জনার সঙ্গে নিত্য মোবাইলে কথা হয়। মায়ের কথা জিজ্ঞেস করে না একবারও রণজয়। তার ভালো লাগে না, তার রাগ হয়। সেই দিন বন্ধুদের জন্মদিনের পার্টিতে, যেখানে উপস্থিত ছিল মা বাবা সহ ফিল্ম জগতের অনেক অভিনেত্রীরা, সেইখানেই প্রতিমা দেবীকে দেখে নিজের উৎসাহটাকে আটকে রাখতে পারেনি রণজয়। দাঁড়ান, পালাচ্ছেন কোথায়? প্রতিমা দেবী পালিয়ে যাচ্ছিলেন। আপনি পালাচ্ছেন কেন? চুপ করে দাঁড়ান এখানে, আপনার সঙ্গে আমার কথা আছে। প্রতিমা দেবী দাঁড়িয়ে পড়লেন। চলন্ত পার্টির মধ্যে তখন কারো দিকে তাকানোর অবস্থা নেই। বিশেষ করে এই পার্টিটা জন্মদিনের সঙ্গে সঙ্গেও কিছুটা অ্যারেঞ্জ করা হয়েছে রণজয় সুস্থ হয়ে যাবার জন্য। আরে প্রতিমা দেবী যে! সেখানে আদিত্য মোহন বাবু হাজির। মেয়ে আসছে তো, মেয়েকে কিন্তু বৌমা করতে হবে। আর ছেলে কিন্তু ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আরে তুমি এদিকে এসো না, রণজয়ের মা ডেকে নিয়ে গেলেন। শঙ্করলাল বাবু এসছে, কথা বলবে, চলো। আসছি দিদি, হ্যাঁ, বলে উনি সরে গেলেন। আপনি সেই দিন আমাকে ওরকম করেছিলেন বলেই কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই কথাটা আপনার মেয়ে জানে? প্রতিমা দেবী পায়ে পড়লেন ওর, বললেন, আমায় ক্ষমা করে দিন, আমি আসলে বুঝতে পারিনি। আসলে এইরকম নোংরামি করেই আপনি অর্থ উপার্জন করেছেন। বরাবরই আপনি এইভাবেই অভিনয় জগতে ছিলেন, স্বভাব বদলাতে পারেননি তাই। না, বিশ্বাস করো, সত্যি আমার টাকার দরকার ছিল। আমাকে যদি মেয়েটা বলতো আগে যে ওর টাকার সব কিছু বন্দোবস্ত করে ফেলেছে, ও এখন মাইনে পাচ্ছে, বরং আমার টাকা ও জমাচ্ছে, তাহলে আমি কোনোদিনও এই লাইনে আসতেন না। কখনো হতেই পারে না। আপনারা কুকুর আবার গন্ধ শুকতে ওই লাইনে যাবে না, তা কখনো হয়? দেখো বাবা, মানছি সেটের মধ্যে তোমার অসুস্থতার কারণে চোখে জল নিয়ে অভিনয় করেছিলাম ঠিকই, কিন্তু সেই অভিনয়টা করার সময় চোখে গ্লিসারিন দেবার পরও না জলটা বেরোয় না। তখন সিরিয়াসলি নিজের সন্তানকে অসুস্থ মনে করে সেই অভিনয়টাকে ফুটিয়ে তুলতে হয়। আমিও তুলেছিলাম, সেই জন্যই এপিসোডটা সব থেকে বেশি টিআরপি টেনেছিল।
এরপরে রইল শয্যা দৃশ্য। ওই সময় আপনি না না, ওই সময়ও আমি অভিনয় করেছিলাম, কিন্তু মেয়েটার জন্য অর্থের কারণে। আমি এক এক চরিত্রে এক এক রকমভাবে নিজেকে ফুটিয়ে তুলতে পারি বাবা। কখনো আমি 16 বছরের কিশোরী, কখনো আমি 61 বছরের বৃদ্ধা মা, আবার কখনো আপনি 40 বছরের যৌবনবতী নারী। এই তো দেখুন, গুঞ্জার জীবন থেকে আপনি না সরে গেলে আমি কিন্তু গুঞ্জাকে বিয়ে করতে পারবো না। ওর ক্ষতি হয়ে যাবে, ও তোমায় খুব পছন্দ করে। আর সেই ক্ষতির মাসগুলো আপনি গুনবেন। আপনার মেয়ে তো জানে না আপনার সঙ্গে আমার সম্পর্কটা ছি কতটা নিকৃষ্ট, বুঝতে পারছেন? আমি তোমায় কথা দিচ্ছি বাবা, তোমাদের বিয়ের আগেই আমি চলে যাব, আমি কথা দিচ্ছি। 6 মাস পরে বিয়ের ডেট ঠিক হয়। এই 6 মাসে গুঞ্জনার সাথে কথাবার্তা হলেও প্রতিমা দেবীকে দেখতে পায়নি রণজয়, যদিও তার দৃষ্টি প্রতিমা দেবীকে বারবার খুঁজেছে। তার গাড়ির চাকা বারবার ওই বস্তি ঘেরা অঞ্চলের একচলা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু প্রত্যেকবারই দেখেছে দরজায় তালা বন্ধ। মেয়ে টাকা পাঠালেও সেই টাকা কোনোদিন ছুঁয়ে দেখেনি প্রতিমা দেবী। নিজের অর্থতেই নিজের সংসার নিজে চালাতেন। ওকে খুঁজছেন? একজন প্রবীণ বৃদ্ধ জিজ্ঞেস করলেন। রণজয় তখন প্রতিমা দেবীর বাড়ির সামনেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, মানে থাকতেন এখানে যে প্রতিমা দেবী, উনি তো বেশ কয়েকদিন হলো এই জায়গাটা বেচে দিয়ে চলে গেছেন। কোথায় গেছেন বলতে পারবো না, তবে বেচারি সারাটা জীবনই কষ্টেই কাটলো। কেন, এমন কেন বলছেন? ওনার স্বামী সন্তান। কে বলেছে ওনার স্বামী সন্তান ছিল? কোনোদিন না। এইখানে থাকতেন কুমারবাবু, তার স্ত্রী বীণা এবং তাদের ছোট্ট মেয়ে গুঞ্জনা। এর স্ত্রীর মানসিকভাবে অসুখ ছিল। প্রতিমা দেবী অভিনয় করতেন, সেই সূত্রেই কুমারবাবুর সঙ্গে প্রতিমা দেবীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কারণ কুমারবাবুও ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, কয়েকটা সাইড রোলে অভিনয় করতেন আর বাদবাকি সময় টেলারিং এর কাজ করতেন। সব থেকে আকর্ষণীয় বিষয়, এইখানে টেলারিং এর যাবতীয় মানে আর্টিস্টদের যাবতীয় জামা কাপড় উনি নিজের হাতে করতেন সব। সেই সময়ে হয়তো কোনোরকম ভাবে প্রেম হয়ে যায় আর কি ওনার সাথে। তাই কুমারবাবুর স্ত্রী একদিন ওদের দুইজনকে আপত্তিকর অবস্থায় বিছানায় দেখে ফেলে। বোঝেনি তো অভিনেত্রীদের ক্যারেক্টার কেমন হয়। এবার এমনিতেই মাথা খারাপ ছিল, আরও মাথা খারাপ হয়ে গেল। সে তো পাগলের মতো চিৎকার করতো, পাড়া প্রতিবেশী সবাইকে বলে বেড়াতো আর সাপ সাপন্ত করতো প্রতিমা দেবীকে। কুমারবাবু জাতে মাতাল ডালে ঠিক। উনি স্পষ্ট ওই প্রতিমা দেবীকে জানিয়ে দিয়েছিলেন এটাই, যে আমার সংসার নষ্ট করলে আমি কিন্তু তোমায় দেখে ছাড়বো। আলটিমেটলি পরের দিনই কুমারবাবুর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। কুমারবাবু পাগলের মতো হয়ে যায় আর বারবার সাপ সাপন্ত করে ওই প্রতিমা দেবীকে, বলে অভিনেত্রী, তুই অভিনেত্রী, তোর অভিনয়ের জন্য আমার সুন্দর বউটা আমায় ছেড়ে চলে গেল। কেন কেন এসেছিলি আমার জীবনে, কেন এসেছিলি বল? এবার তুমি বলো বাবু, দোষটা কার? এক হাতে কখনো তালি বাজে? তা বলি, তুই যখন জানতি মহিলা অভিনয় করছে তোর সঙ্গে আজকে শুয়েছে, কালকে আরেকজনের সঙ্গে শোবে, দেখে ফেলেছিল উনি আরেকজনের সঙ্গে, স্পট বয়ের সঙ্গে। এবার তা জানা সত্ত্বেও তুই গোবরে কেন পা দিতে গেলি? আর যখন পা দিলি, সেই গোবর যখন তোর পায়ে লাগলো, তোর বউটা যখন মরলো, তখন তুই ওই মহিলাকেই বা কেন সাপ সাপান্ত করতে গেলি? প্রতিমা দেবী হয়তো কোনো রকমভাবে কুমারবাবুর কাছ থেকে জোর আঘাত পেয়েছিল। তারপর থেকেই ছোট্ট 1.5 বছরের গুঞ্জনাকে নিজের বুকে আঁকড়ে রেখে বড় করে। কুমারবাবু তখনও বেঁচে, কিন্তু কোনোদিন ওদের মধ্যে আর সেই সম্পর্কটা তৈরি হয়নি। সারা জীবনই মিতার শাড়ি আর শাঁখা সিঁদুর পরে কাটিয়ে দিয়েছিল গড়িয়াতে। এরপরে এইখানে আসে কুমারবাবু মরার বছর কয়েক আগে। কুমারের কাছ থেকে আমরা সবটা জানতে পারি, কিন্তু যেহেতু গুঞ্জনাকে ওরা কেউ কিছু জানায়নি, তাই আমরাও কেউ কিছু বলিনি। আসলে জীবনের শেষ দিন পর্যন্ত হলেও ওই এক রাতের ঋণ শোধ করেছিল ওই অভিনেত্রী, যেই কারণে কোনোদিনই কুমারের টাকা বা তার মেয়ের টাকায় হস্তান্তর করেনি সে। আর এই জায়গাটা বেচার ভারও ছিল ওর মেয়ের ওপরই, মেয়েই জানিয়েছে। কিন্তু বাড়ি বেচার 15 লক্ষ টাকা আমার বিশ্বাস প্রতিমা দেবী নেয়নি। সেইটা ওর মেয়ের নামেই রেখে এমন কোথাও চলে গিয়েছে যে এখান থেকে পালিয়ে যাওয়া অভিনেত্রীদের কোনোদিনই আর খুঁজে পাওয়া যায় না।
রণজয় আকাশ থেকে পড়ে। মানুষটা এত ভালো না, তবুও ভালো বলা যাবে না, কারণ রণজয়ের জীবন থেকে একটা রাত সে কেড়ে নিয়েছে। রাতের কালিমা তার সারা শরীরে এবং চোখে মুখে। এই তো রণজয় স্যার, স্যার আপনার আপনার শরীর এখন কেমন আছে দেখুন। আমি এখন মিডিয়ার সঙ্গে মিটিং করার মতো অবস্থায় নেই, আপনারা প্লিজ এখন আসুন। স্যার একটা কথা আপনাকে বলা হয়নি, আপনি কি জানেন সেই দিন রাতে যে ট্রাক ড্রাইভারকে অ্যাটাক করা হয়েছে, সেই ট্রাক ড্রাইভার স্পষ্ট জানিয়েছে আপনি গলির মোড় থেকে বেরোচ্ছিলেন বলেই আপনার গাড়িটা বটগাছের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং পথিকগণ আপনাকে দেখে ফেলে বাঁচায়। কিন্তু ট্রাক ড্রাইভারের কাছে সুপারিশ ছিল আপনাকে জানে সম্পূর্ণ মেরে দেওয়া এবং সম্পূর্ণ আপনার গাড়িটাকে পিষে দেওয়া, আপনার শরীরের যাতে একটা অংশ কেউ উদ্ধার করতে না পারে। আর এই গলির মোড়ের মাথায় আপনি গাড়ি ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন বলেই স্যার আপনি কিন্তু জীবনে বেঁচে গেছেন। স্যার প্রতিমা দেবী সম্পর্কে কি বলবেন আপনি? রণজয় চুপ করে দাঁড়িয়ে থাকে। তাহলে কি সেই দিন রাতে ট্রাক ড্রাইভারদের ঘটনা অথবা সেটে উপস্থিত কারো আলোচনা শুনতে পেয়ে গিয়েছিল প্রতিমা দেবী? কোমায় থাকা অবস্থায় সত্যিই কি তাহলে চোখের জল ফেলেছিল ওই রকম করে? নাহলে অত সুন্দর অভিনয় ফুটিয়ে তোলে কি করে একটা মানুষ? তাহলে নিজের সাথে গল্প করে না হোক, অন্তত শরীর দিয়ে রণজয়কে আটকে রেখে ওর গাড়ির মুখটা ঘুরিয়ে দিয়ে জীবনের মতো বাঁচিয়ে দিয়ে গেল ওই অভিনেত্রী। রণজয় ক্যামেরার দিকে তাকায়, চোখে জলটা মুছে বলে, এইটুকুই বলবো, অভিনয় জগতে যে ক বছর ছিলাম অনেকের সঙ্গেই আলাপ পরিচয় হয়েছে, কথাবার্তা বলেছি, কিন্তু পাক্কা অভিনেত্রী ওনার মতো সেই রকম আর কাউকে দেখিনি। রণজয় গাড়ি নিয়ে বেরিয়ে যাবার পরই বাড়ির পেছন দিক থেকে বেরিয়ে আসে প্রতিমা। এতক্ষণ ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছিল। প্রবীণ ব্যক্তিটি তাকে দেখে এগিয়ে গিয়ে বলে, দাও দাও, আরো 500 টাকা নেব কিন্তু। হ্যাঁ হ্যাঁ তাই তো দিচ্ছি। তা এই ছেলের সঙ্গে শুধু শুধু এরকম ছেড়ালি মারতে গেলে কেন? হ্যাঁ এ তো বাচ্চা ছেলে, তাছাড়া কদিন পর তো তোমার মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে যে নয় সেটা তুমি কি ভালো করেই জানো না তারক? সে তো জানি, তোমার এই রূপে ঢলে গিয়েই তো কুমারের বউটাকে নিজের হাতে গলা টিপে খুন করে তারপরে ঝুলিয়ে দিলাম। সে তখন না হয় তুমি পুলিশের ভয়ে করলে, কেস খাবে তাই। আর এই পুলিশের ভয় থেকে বাঁচার জন্যই নিজের যৌবনটাকে জলাঞ্জলি দিয়ে কুমারের নকল বউ সেজে গুঞ্জাকে বড় করলে। তা এখন কিসের ভয়ে তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ আর লোককে টাকা খাওয়াচ্ছ? হ্যাঁ এটা ভয় নয়। তখন আমার রূপ ছিল, যৌবন ছিল, রস ছিল, আমি তখন একরকম ভাবে অভিনয় করে নিজের জীবনটাকে কাটিয়েছি তারক। কিন্তু এখন মনে হচ্ছে জীবনের কিছু কিছু অধ্যায়ে সত্যি সত্যি আমরা মেয়েরা প্রত্যেক নিয়তই অভিনয় করে চলেছি। জানো তারক, আমাদের অভিনয় করার জন্য না কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, চোখের জল ফেলার জন্য কোনো গ্লিসারিনের দরকার হয় না। আমরা আমরা পারি, আমরা সত্যিই পারি, আর সেই জন্যই তো আমরা অভিনেত্রী। আমাদের চরিত্রের সব থেকে বড় মাইনাস পয়েন্ট কোনটা জানো তারক? আমরা যদি মন থেকে কারো ভালো চাই তাহলেও সেটা সকলে অভিনয় বলেই মনে করে, আবার দুঃখ পেলেও ভাবে অভিনয় করেই চোখের জল ফেলছি। আবার প্রেমিক হিসাবে কাউকে আঁকড়ে ধরলে সেও আমাদের ওপরে খোলামখুচিভাবে ভরসা করতে পারে না, আর সেই রকমভাবে ভাব ভালোবাসাও বিনিময় করতে পারে না। বিছানায় এক রাত কাটানোর পরই তাদের নিজেদের চরিত্র থেকে আমাদের চরিত্রকে কালিমা লিপ্ত করতে বেশি ভালো লাগে। হ্যাঁ ওসব কথা রাখুন তো, আর 500 টাকা দাও আর চলো আমার সঙ্গে। তুমি না বললে আমি যদি কাজটা ঠিক করে করে দিই তাহলে এতদিনের আমার বুকের জমানো পিপাসা তুমি তুমি একটু বুকের ওপরে হাত বোলাচ্ছে তারকবাবু। প্রতিমা দেবী তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, যা রে যা, শুয়োর কোথাকার, যা তোর বিছনা তৈরি কর, প্রতিমা আসছে তোর কাছে। কেমন লেগেছে আজকের নিবেদন?
কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।